গ্রামেই বাস করতেন জমিদার মঙ্গল পাঠান। এক মহামারীতে গিলে খেয়েছে এই গ্রামটি। কুকুর, গাছপালা, রাস্তাঘাট সবই আছে, শুধু কোনো জনবসতি। একটা গ্রামের খবর পেয়েছি। বন্ধুরা, আমি জনি হাসান সবুজ, এই দাহ থেকে। বন্ধুরা, আজ আমরা এমন একটি গ্রামে যাব, গ্রামের নাম আছে, চিত্রে জায়গা আছে, কুকুর, নদী, নালা, গাছপালা সবই আছে, শুধু কোনো জনবসতি। বন্ধুরা, ঝিনাইদহ থেকে হাসান ভাইকে সঙ্গে নিয়ে এমনই একটি অদ্ভুত গ্রামে। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ঝিনাইদহ জেলার চাঁদপুর উপজেলার এক রহস্য ঘেরা গ্রামে। গ্রামের নাম মঙ্গলপুর। মঙ্গলপুর গ্রাম থেকে সবাই চলে যায় সেটাই জানবো, চলুন। বন্ধুরা, আমি এখন ঝিনাইদহ সদরে, শহরের প্রাণ কেন্দ্র পেরিয়ে এগেছি পায়রা চত্বরের দিকে। তার দুপাশে খুবই ব্যস্ততা। আমরা টার্মিনাল গোল চত্বর পেরোচ্ছি। আমার কানে একটা না অটো রিক্সার হর্ন। মনে হয় এত কোলাহল ছেড়ে এমন নীরব গ্রাম কিভাবে আছে। বন্ধুরা, এবার ধরলাম যশোর রোড, বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রাচীন জীবনধারা। দেখা যায় আম কাঁঠালের সবুজ বাগান, রাস্তার দুধারে খোলা ধান ক্ষেত, কোনো এক জায়গায় নীলাকার শুয়ে থাকা তাল গাছ, ইঞ্জিনের মৃদু গর্জন, আর চারিদিকে প্রকৃতিত্ব। এ যেন রহস্যময় লক্ষ্যে যাওয়ার এক গান। দূরে যশোর হাইওয়েতে চলতে চলতে প্রাণ নিয়ে ঢুকে পড়লাম কোটচাঁদপুর উপজেলার উপজেলা সড়কে। এত ব্যস্ততা, এত কোলাহল, তারপরেও নির্বিঘ্নে ছুটে চলা রহস্যময় গ্রামের খোঁজে। বন্ধুরা, অবশেষে মনে হয় দেখতে পেয়েছি সেই নাম ফলক। গ্রামের খুবই কাছে এসে পড়েছি। যেভাবে শুনেছিলাম ঠিক সেভাবেই পেয়েছি সেই ওয়াইন্ডুরা। আমরা অবশেষে মঙ্গলপুরে পা রাখলাম। এই গ্রামে একসময় মানুষের কোলাহল ছিল, হাসি, কান্না, সংসার আর জীবনের স্বাভাবিক ছন্দ। কিন্তু সময়ের এক ভয়ঙ্কর মোড়ে সবকিছু থেমে যায়। এই যে দাঁড়িয়ে আছে ধূসর ধরা সাইনবোর্ড, মঙ্গলপুর গ্রাম। মাটি দ্বারা আদা টেকে গিয়েছে, এর উপরে লতাগুলো যেন সময়ের সাক্ষী। কেমন যেন শিহরণ জায়গায়। ছোট ফলকা রাস্তা, চারিদিকে শুধু পাখির ডাক। মানুষ নেই, দোকান নেই, নেই কোনো খেলাফেরান শিশুর কোলাহল। এবার দেখা মিলল 90 ছোঁয়া এক বর্ষিয়ান সাক্ষীর সঙ্গে। দাদু প্রায় 90 ছুঁই ছুঁই। তিনি আমাকে বললেন, আমার দাদার মুখে শুনেছি হঠাৎ এক রোগ এলে জ্বর, কাশি, গায়ে লাল দাগ পড়ে। 7 দিনেই 20-30 জন মারা গেল। যারা বেঁচে ছিল তারা ঢোল, কাশি, বাঁশি বাজিয়ে দেবদেবীর আরাধনা করতে শুরু করলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। শেষে ভয়ে দাহ সংস্কার কাজ বাতিল করে সবাই গ্রাম ছেড়ে পালালো, আর ফিরে আসেনি। বিদ্যুর চোখ দেখে মনে হচ্ছে ইতিহাসে ঝাপসা প্রজেক্ট। ভিতরে জমে আছে শূন্যতা, ক্ষয় আর অভিমানের ধ্বংসস্তূপ। একজন বয়স্ক দাদুর কাছে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে বললেন, আমার দাদুর মুখে শুনেছি এক সময় এখানে অনেক লোক বাস করতেন। দাদু বলতেন এই মঙ্গলপুর গ্রামে নাকি 12 জাতি বাস করতেন। কামার, কোমর, মসি, ডোম ইত্যাদি 12 জাতির বাস ছিল এই মঙ্গলপুর গ্রামে। 150 থেকে 200 বছর আগে হঠাৎ করে এই গ্রাম থেকে সবাই উধাও হয়ে চলে যায়। আবার কেউ বলে মহামারীতে। আবার লোকমুখে শোনা যায় পাশের জমিদারের সঙ্গে বিরোধের কারণে এই গ্রাম ছেড়ে হঠাৎ করে সবাই এখান থেকে চলে যায়। দাদুর কথাগুলো ফাঁপা এবং অনিশ্চয়তা, যেন নিজেও ঠিক বিশ্বাস করতে পারে না, আবার অস্বীকার করতেও পারে না। মৃত্যু এবং ব্যাধির বাইরেও আরও শোনা যায় সন্ধ্যা নামলেই নাকি এখানে চাঁদহীন ছায়া ঘোরাফেরা করত। কেউ কর্কশ হাসির আওয়াজ শুনেই অজ্ঞান হয়ে যেত, কেউ আবার দূরে ঘোড়ার খুরির শব্দ শুনতে পালিয়ে যেত। লোককথা বলে পাঠান জমিদারের পুকুর পাড়ে নাকি অর্ধ শরীরে এক নারী দেখা যেত, যার চোখে ছিল লুটিয়ে পড়া রক্তের অশ্রু। আবার হাওয়া থেকে হঠাৎ হু ধ্বনি। ভয়ের গল্প কি মানুষকে তাড়িয়ে দিয়েছিল, নাকি গল্পগুলো জন্ম নিয়েছিল ভয় থেকে? তবে বৃদ্ধরা বলে এই পুকুর পাড়ে এককালে একজন শেষ বাসিন্দা টিকেছিলেন, বয়স 90 ছুঁই ছুঁই, নাম কারো মনে নাই। এক ভোরে দেখা গেল তিনি উপর হয়ে পড়ে আছেন কাদায়, চোখ খোলা, তেপান্তরের দিকে স্থির, কোনো চিহ্ন নেই আঘাতের, কোনো স্বজন নেই লাশের নিতে। তার দেহ, ভয় আর স্মৃতি সব নিঃসন্দেহে মিশে গেল বাতাসে। সেই থেকে মঙ্গলপুর সম্পূর্ণ মানুষহীন। এই সেই পুকুর পাড় যেখানে এখন নীরবতা, অথচ লোকমুখে শোনা যায় একসময় এই পুকুরের পানি পুরো গ্রামের মানুষ ব্যবহার করত। আবার কেউ কেউ বলে পাঠান জমিদার আর তার পরিবারের লোকজনই একমাত্র এই পুকুরের ব্যবহার করতে পারতেন, সাধারণ মানুষের কাছে ঘেঁষতেও পারত না। কিন্তু এই লোমহর্ষক ঘটনাগুলো সব নাকি ঘটতই পুকুর পাড়েই।
রাত গভীর হলেই শোনা যেত অদ্ভুত শব্দ। জলের মধ্যে যেন কেউ কেউ হেঁটে বেড়াচ্ছে, কারো কান্না, আবার কখনো বাতাসে ভেসে আসছে নামাজের আজানের মতো আওয়াজ। অথচ তখন গ্রামে ছিল না কোনো মসজিদ, না কোনো মাইক। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই গ্রামে যেখানে এখন আর কোনো মানুষ থাকে না, কোনো ঘরবাড়ি নেই, তবু তৈরি করা হয়েছিল একটি ঈদগার মাঠ। অনেক বছর আগে ঈদের নামাজ হতো এখানে, কিন্তু আজ আর এইখানে কেউ নামাজ পড়তে আসে না। ঈদগাহটি এখন পরিচিত একটি নামে, যা দরগা। এখানে কেবল একটি কাজ হয়, মান্নত। হ্যাঁ, শুধু মান্নত করা হয় এই দরগায়। লোকজন বলে এখানে মান্নত করলে যে যা চায় তার মনোবাসনা পূর্ণ হয়। আর এই বিশ্বাসের পিছনেই আছে একটি অলৌকিক ঘটনা। একটা ছোট ছেলে পাশের গ্রামের, হাঁটতে পারতো না, চিকিৎসায় কোনো কাজ হচ্ছিল না। শেষমেশে তার পরিবার ভেঙে পড়ে। একদিন বিকেলের দিকে সেই ছেলেকে এনে রেখে যায় এই দরগার কাছে। আশেপাশে কেউ ছিল না, কেবল একটা পুরনো বাতাসে নড়া দরজা আর ধুলোবালি সন্ধ্যা। পরের দিন সকালবেলায় গ্রামের মানুষ অবাক হয়ে দেখে ছেলেটি নিজে নিজে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ছেলেটি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। না ছিল কোনো ডাক্তার, না ছিল কোনো ওষুধ, শুধু এই দরগার এক রাতে থাকা আর মায়ের কান্নার মিশ্র প্রার্থনা। সেই দিন থেকে এই দরগা হয়ে যায় আশার এক প্রতীক। মানুষ আসতে শুরু করে দূর দূরান্ত থেকে। কেউ মাথা নেড়া করে মান্যত রাখে। সবাই একটা বিশ্বাস, এই দরগায় অলৌকিক। লোকমুখে আরও একটি কথা শোনা যায়, এই পুকুরে মাঝে মাঝে দেখা যায় এক সাদা কাপড় পরা মহিলা পুকুর পাড়ে বসে আছে। চোখে তাকালে মনে হয় যেন আপনাকে কিছু বলছে, কিন্তু কিছু বলার আগেই হাওয়ায় মিলিয়ে যায়।